টেনশন নাই। আমার কাছে মনে হয় যে ছু ক্যাঙ্গা নেই সালা স্টাইলে থাকায় আমাকেও যেমন অবাক করছে, নিশ্চয়ই আপনি অবাক হয়েছেন, তাই না? নতুন কৌশল আনছে, হাতে নামাইরা ভাতে মারা, কার্যত পঙ্গু বানিয়ে দেওয়া। এখন একটি বিজয় অর্জন হয়ে গেছে। তাহলে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে এর চেয়ে বড় চাল আর কি হতে পারে? অত্যন্ত কড়া ভাষায় একটি পাল্টা চাল দিয়েছেন। দেখুন, এটা একটা মাস্টার স্ট্রোক, মনে চরম আতঙ্ক তৈরি করেছে। আমি তার পক্ষে তাদের বিচার চাই। এই ইতর প্রাণীগুলা কারা, তাদেরকে নির্মোহভাবে খুঁজে বের করা হোক। অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জামাত ইসলামী নেতা, জননেতা, জাতীয় সংসদের মাননীয় সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তারুণ্যের আইকন ডক্টর শফিকুল ইসলাম সকল এমপিদের জন্য নতুন নতুন সৃজনশীল ক্রিয়েটিভ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন। কোথায় গেলেন দেশের অন্যতম শীর্ষ এক রাজনীতিবিদ? আনুষ্ঠানিকভাবে দাবি করা হচ্ছে তিনি মারাত্মক অসুস্থ, কিন্তু উৎসল্যকর হত্যাকাণ্ডের খুনিরা পুলিশের হাতে ধরা পড়ার ঠিক 3 দিনের মাথায় এই প্রভাবশালী নেতার হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং তড়িঘড়ি করে দেশ ছাড়ার ঘটনাটি কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? মির্জা আব্বাস সাহেব এবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, আপনারা জানেন। সেই প্রতিদ্বন্দ্বী ছিল হাদি। সমস্যা হলো সেই হাদি থেকেই শুরু হয়েছে। হাদি যখন নির্বাচনে দাঁড়িয়েছে তখন অনেকেই বলা বলি করছিলেন হাদির সাথে মির্জা আব্বাস ইলেকশন করে পারবে না। যখন দেখলাম হাদির পপুলারিটি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখনই হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করেছে। এবং তখন অনেকে হাত ধরে বলেছিল, হামজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো হামজালাদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। করিডোর থেকে জনচক্ষুর অন্তরালে এক রহস্যময়ী অন্তর্ধানের আখ্যান। একটি চেয়ার শূন্য, একটি ফোন নীরব, আর সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে কেবলই কিছু অমীমাংসিত প্রশ্ন। তিনি কি কোনো মরণ ব্যাধির সাথে পাঞ্জা লড়ছেন, নাকি অদৃশ্য কোনো সুতোর টানে নিজেকে গুটিয়ে নিয়েছেন এক দুর্ভেদ্য কুয়াশায়? যখন সীমান্তের ওপারে হাত করা পড়ে দুই ভাড়াটে জল্লাদের হাতে, ঠিক তখনই কি কেঁপে উঠেছিল ঢাকার কোনো এক প্রভাবশালী মসনদ? আজ রাজনীতির সেই ধোঁয়াটে অলিগলি খুঁয়ে আমরা বের করব সেই সত্য, যা হয়তো এখনও ফাইলবন্দি হয়ে আছে ক্ষমতার অন্ধকার প্রকোষ্ঠে। চোখ রাখুন আজ নিউজ বিডি লাইভের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে নিখোঁজ সংবাদ, মির্জা আব্বাস ও এক রক্তাক্ত পাণ্ডুলিপি। ঢাকা ৮ আসন, বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড বলা হয় যাকে। এই জনপদে মির্জা আব্বাসের আধিপত্য অনেকটা প্রশ্নাতীত থাকলেও 2026 সালের নির্বাচনী হাওয়া ভিন্ন এক বারুদ ছড়াচ্ছিল। সেই বারুদের নাম ওসমান হাদি, এক টকবগে তরুণ যার চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন আর কণ্ঠে ছিল সাধারণ মানুষের অধিকারের দাবি। রাজনীতির দাবাগোর্ডে অভিজ্ঞ খেলোয়াড় মির্জা আব্বাসের বিপরীতে ওসমান হাদি কোনো নাম সর্বস্ব প্রার্থী ছিলেন না, বরং পাড়া মহল্লা আর রাজপথের লড়াকু এই নেতা খুব অল্প দিনেই হয়ে উঠেছিলেন জনগণের চোখের মণি। রাজনৈতিক বিশ্লেষকরা তখন কপালে ভাঁজ ফেলে বলছিলেন, ওসমান হাদি কেবল চ্যালেঞ্জার নন, তিনি হয়তো মির্জা আব্বাসের দীর্ঘদিনের জয়রথ থামিয়ে দেওয়ার এক শক্তিশালী হন্তারক হয়ে আবির্ভূত হয়েছেন। ক্ষমতার অলিন্দে তখন চাপা উদ্বেগ, এই তরুণকে কি থামানো সম্ভব, নাকি ঢাকা ৮ হাতছাড়া হতে চলেছে মির্জা আব্বাসের? জননীতির ময়দান যখন উত্তপ্ত, প্রচারণার মিছিলে যখন জনপদ মুখরিত, ঠিক তখনই ছন্দপতন। তারিখটা ছিল 12ই ডিসেম্বর। কুয়াশাচ্ছন্ন শীতের সেই সন্ধ্যায় ঘটে গেল এক নজিরবিহীন হত্যাকাণ্ড। নির্বাচনী প্রচারণার ডামাডোলের মাঝেই একদল সশস্ত্র দুর্বৃত্তের তপ্ত বুলেট বিদ্ধ করল ওসমান হাদিকে। মুহূর্তেই রাজপথ ভিজে উঠল তাজা রক্তে। হাসপাতালের আইসিইউর বাইরে শত শত মানুষের হাহাকার, আর ভেতরে ওসমান হাদির জীবন মৃত্যুর লড়াই। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তরুণ এই নেতা। এই একটি মৃত্যু কেবল একজন উদীয়মান নেতার জীবনের অবসান ঘটালো না, বরং বদলে দিল পুরো নির্বাচনী সমীকরণ। যে লড়াই হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি, সেই ময়দান মুহূর্তেই হয়ে পড়ল ফাঁকা। এর পরের চিত্রনাট্য অনেকটা অনুমিতই ছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। প্রতিপক্ষ হিসাবে নাসির উদ্দিন পাটোয়ারি থাকলেও ওসমান হাদির অনুপস্থিতিতে মির্জা আব্বাসের সামনে কোনো বড় বাধা রইল না। জয়ী হয়ে তিনি কেবল সাংসদ সদস্যই হলেন না, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন হলেন। ক্ষমতার শিখরে তখন তার দৃপ্ত পদচারণা। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের শুরুর দিক পর্যন্ত তাকে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে সরব অবস্থানে। চেহারায় নেই কোনো অসুস্থতার ছাপ, কণ্ঠে সেই চিরচেনা দাম্ভীর্য। কিন্তু পর্দার আড়ালে তখন জমা হচ্ছিল এক প্রলয়ঙ্করী ঝড়, যে ঝড়ের সংকেত আসছিল সীমান্তের ওপার থেকে। মার্চ মাস, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় তখন গোপন অভিযান চালাচ্ছে সে দেশের পুলিশ। আর সেই
সেই অভিযানেই ধরা পড়ল এমন দুজন যাদের নাম প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও। গ্রেফতার হওয়া ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, একজন ছাত্রলীগ নেতা, অন্যজন যুবলীগ কর্মী। তারা কেবল রাজনৈতিক কর্মী নন, তারা ছিলেন ওসমান হাদি হত্যাকাণ্ডের সেই দুর্ধর্ষ কিলার। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা যখন মুখ খুলতে শুরু করল তখন বেরিয়ে এলো রোমাঞ্চকর সব তথ্য। তারা ছিল কেবলই যন্ত্রী, কিন্তু তাদের আঙুল চালানো সেই সুতোর টান আসছিল কোনো এক অদৃশ্য মাস্টারমাইন্ডের কাছ থেকে। প্রশ্ন উঠল, কার নির্দেশে এই হত্যাকাণ্ড? কে সেই নেপথ্য কারিগর যার স্বার্থ লুকিয়েছিল ওসমান হাদির লাশের ওপর দিয়ে ক্ষমতার সিংহাসনে বসার মাঝে? কিলাররা ধরা পড়ার ঠিক 3 দিনের মাথায় নাটকে এলো এক অভাবনীয় মোড়, একটি ইফতার মাহফিল। হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। রাজধানীর এক অভিজাত হাসপাতালে তাকে ভর্তি করা হলো। চিকিৎসকরা জানালেন মাইল্ড স্ট্রোক। ঘটনা প্রবাহের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি কোনো অদৃশ্য যোগসূত্র দেখতে পাচ্ছেন? খুনিদের ধরা পড়া আর প্রভাবশালী নেতার এই আকস্মিক অসুস্থতা সবই কি নিছক কাকতালীয়? সত্যের গভীর তল্লাশিতে আমাদের পরবর্তী পদক্ষেপ জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পৌঁছে দেবে সত্যের আরও কাছাকাছি। খুনিদের স্বীকারোক্তি যখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই কেন একজন প্রভাবশালী নেতার শরীর এভাবে ভেঙে পড়ল? হাসপাতাল কি তার রোগ মুক্তির জায়গা ছিল, নাকি জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার কোনো কৌশলগত দুর্গ? 15 মার্চ তাকে নিয়ে আসা হলো বিমানবন্দরে। গন্তব্য ছিল সিঙ্গাপুর। কারণ হিসেবে বলা হলো ফিজিওথেরাপি। কিন্তু এখানেই জন্ম নিল এক নতুন রহস্য। সিঙ্গাপুরের বিশ্বমানের সব হসপিটাল ছেড়ে কেন তাকে তাড়িঘুড়ি করে পাঠানো হলো মালয়েশিয়ায়? ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়া যাত্রা কি সত্যিই চিকিৎসার প্রয়োজনে, নাকি নিজেকে পৃথিবীর লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার এক সুপরিকল্পিত মিশন? 21 শতকের এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে একজন সাধারণ মানুষের হাঁচি কাশির খবরও সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে মুহূর্তের মধ্যে জায়গা করে নেয়, সেখানে মির্জা আব্বাসের মতো এমন একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যাওয়াটা কি কোনোভাবেই স্বাভাবিক? তিনি কেবল একজন সংসদ সদস্যই নন, তিনি খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। অথচ মাসের পর মাস পেরিয়ে গেলেও তার একটি ছবি, একটি ছোট ভিডিও ক্লিপ কিংবা নিদেনপক্ষে একটি অডিও বার্তাও প্রকাশ পায়নি। চিকিৎসার নামে দেশ ছাড়ার পর থেকে তিনি যেন আক্ষরিক অর্থেই বাতাসে মিলিয়ে গেছেন। কোনো হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় একটি সাধারণ ছবি প্রকাশ করতে বাধা কোথায়? এই চরম নীরবতা কি কেবলই অসুস্থতার ক্লান্তি, নাকি জনসম্মুখে আসার পেছনে লুকিয়ে থাকা কোনো গভীর আতঙ্ক? মার্চের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল এক বিভৎস গুজব, মির্জা আব্বাস আর বেঁচে নেই। জনমনে তখন রীতিমতো তোলপাড়। এই গুজব নেভাতে গণমাধ্যমের সামনে হাজির হলেন তার ব্যক্তিগত সচিব। তিনি বেশ জোর গলায় দাবি করলেন মির্জা আব্বাস জীবিত আছেন এবং বিদেশে তার নিবিড় চিকিৎসা চলছে। কিন্তু নেটিজেনদের তীক্ষ্ণ প্রশ্নের তীরে সেই দাবি খুব দ্রুতই খেই হারিয়ে ফেলে। সাধারণ মানুষের দাবি ছিল অত্যন্ত যৌক্তিক। যদি তিনি সত্যিই বেঁচে থাকেন এবং চিকিৎসাধীন থাকেন, তবে গুজবের অবসান ঘটাতে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও বার্তাই তো যথেষ্ট ছিল। কেন সেই অতি সাধারণ কাজটি করা হলো না? কোন অদৃশ্য দেওয়াল তাদের একটি ছবি প্রকাশ করা থেকে আটকে রেখেছে? এই প্রশ্নগুলো যখন ইথারে ভাসতে শুরু করলো, তখন ব্যক্তিগত সচিব বা দলের হাইকমান্ড সবার মুখেই যেন কুলুপ আটা। এরই মাঝে রাজনৈতিক অঙ্গনে ডালপালা মেলতে শুরু করলো আরও একটি চাঞ্চল্যকর থিওরি। সিঙ্গাপুর বা মালয়েশিয়া কি কেবলই একটি ট্রানজিট পয়েন্ট ছিল? একাধিক সূত্রের গুঞ্জন এবং নেটিজেনদের একাংশের জোরালো দাবি, মির্জা আব্বাস সিঙ্গাপুর থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে সরাসরি ভারতে পাড়ি জমিয়েছেন এবং সেখানেই তিনি আত্মগোপন করে আছেন। কিন্তু কেন এই লুকোচুরি? রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে ভিন্ন এক সমীকরণের গন্ধ পাচ্ছেন। তাদের মতে, কোনো ভিজুয়াল প্রমাণ বা ভিডিও রিলিজ করার অর্থ হল নিজের বর্তমান অবস্থান বা আইপি অ্যাড্রেস পাবলিক করে দেওয়া। আর একবার যদি তার অবস্থান নিশ্চিত হওয়া যায়, তবে দেশি বিদেশি গণমাধ্যম কিংবা তদন্তকারী কর্মকর্তারা খুব সহজেই তার সাথে যোগাযোগের চেষ্টা করতে পারেন। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়টি। একটু পেছনে ফিরে তাকানো যাক। বনগাঁয় গ্রেপ্তার হওয়া 2 কিলার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বর্তমানে রিমান্ডে রয়েছেন। পুলিশের 3rd ডিগ্রির সামনে তারা যদি মুখ খুলতে শুরু করেন, যদি তাদের স্বীকারোক্তমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে এমন কোনো চাঞ্চল্যকর তথ্য যা সরাসরি মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে, যদি তারা বলে দেয় যে নির্বাচনে জয়লাভের পথ পরিষ্কার করতে বা ওপর মহলের কোনো বিশেষ নির্দেশেই ওসমান হাদির বুকে বুলেট চালনা করা হয়েছিল, তাহলে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে? তদন্তের স্বার্থে তখন মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে এনে সরাসরি জিজ্ঞাসাবাদ করার আইনি বাধ্যবাধকতা তৈরি হতে পারে। ঠিক এই আইনি জটিলতা এবং তদন্তের বেড়াজাল থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই কি এই আকস্মিক অসুস্থতার নাটক সাজানো হয়েছে? সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ সবাই আজ এই বিদেশ যাত্রাকে নিছক কোনো চিকিৎসা সফর হিসেবে মানতে নারাজ। তাদের চোখে এটি একটি নিখুঁত
সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার পলিটিক্যাল এক্সিট প্ল্যান। খুনিরা ধরা পড়ার পরপরই অসুস্থতার ঢাল ব্যবহার করে দেশত্যাগ, এটি কি তদন্তের আওতা থেকে নিজেকে চিরতরে আড়াল করার এক মাস্টার স্ট্রোক? মির্জা আব্বাস কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি বিশাল রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ। অথচ বিস্ময়করভাবে লক্ষ্য করা যাচ্ছে তার এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে তার নিজের দল কিংবা সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বা শক্তিশালী বক্তব্য নেই। একজন প্রভাবশালী উপদেষ্টা মাসের পর মাস নিখোঁজ, অথচ তার বর্তমান শারীরিক অবস্থা বা অবস্থানের বিষয়ে কোনো অফিসিয়াল বুলেটিন নেই। এই নীরবতা কি শুধু কাকতালীয়? রাজনৈতিক অন্দরমহলে কান পাতলে শোনা যায় এক ভিন্ন গুঞ্জন। দল কি তবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি এমন কোনো ধ্রুব সত্য দলের শীর্ষ নেতৃত্ব জেনে গেছে যা জনসমক্ষে এলে পুরো সংগঠনের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে যেতে পারে? যখন কোনো নেতার কর্মকাণ্ড বা অতীত ছায়া দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তখন তাকে কৌশলগত নীরবতার চাদরে ঢেকে দেওয়াটাই রাজনীতির চিরন্তন রীতি। মির্জা আব্বাসের ক্ষেত্রেও কি আমরা সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখছি? লুন একবার পুরো ঘটনার টাইমলাইন বা সময়পঞ্জিটা মেলাই। ডিসেম্বর 12 ওসমান হাদির হত্যাকাণ্ড, ফেব্রুয়ারি 12 মির্জা আব্বাসের নিরঙ্কুশ জয়, মার্চের প্রথম সপ্তাহ সীমান্ত থেকে 2 কিলারের গ্রেফতার ও স্বীকারোক্তি, মার্চের দ্বিতীয় সপ্তাহ মির্জা আব্বাসের আকস্মিক অসুস্থতা ও দেশত্যাগ। এই যে ঘটনার ঘনঘটা, এটি কি কোনো সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মনে হতে পারে? খুনিরা ধরা পড়ার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে একজন মানুষের স্ট্রোক করা এবং দ্রুততম সময়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানো, এর মাঝে কি কোনো অদৃশ্য যোগসূত্র নেই? প্রতিটি ঘটনাই যেন একটি সুনিপুণভাবে সাজানো ড্রামাটিক সিকোয়েন্স, যার শেষ গন্তব্য হলো তদন্তের র্যাডার থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেওয়া। আইনের হাত অনেক লম্বা হলেও রাজনীতির মারপ্যাচে অনেক সময় সেই হাত থমকে যায়। রিমান্ডে থাকা আসামিরা কি সত্যিই সেই মাস্টারমাইন্ডের নাম স্পষ্টভাবে উচ্চারণ করবে, নাকি কোনো এক অদৃশ্য চাপের মুখে সত্যটা ফাইলবন্দি হয়ে রয়ে যাবে? মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন থিওরি জন্ম নিচ্ছে। কেউ বলছেন তিনি আর কোনোদিন ফিরবেন না, কেউ বলছেন তিনি নতুন পরিচয়ে অন্য কোনো দেশে থিতু হয়েছেন। তবে আসল সত্যটা হয়তো লুকিয়ে আছে সেই নীরব হসপিটালের কেবিন থেকে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো তথ্য বেরিয়ে আসেনি। মির্জা আব্বাসের এই অসুস্থতা কি তবে রাজনীতির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি অভিনয়? তারপরেও কেন ছপ্পু সাহেবকে রাখা হইলো, এর পিছনে কারণ কি? কারণ ভাই অনেকে অনেক রকম কারণ বানায় নেয়। কেউ কেউ বলে ওইখান থেকে লিখিত দিয়ে দিছে যে ছপ্পু সাহেবকে সরানো যাবে না, এরকম বানানো কথাও হইতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় দলের মধ্যে কি কেউ রাষ্ট্রপতি নাই? ওনাকেই কেন রাখতে হবে? যেখানে শেখ হাসিনাকে তাড়ানো হইলো, কি কারণে তাড়ানো হইলো? শেখ হাসিনার বহু অপকর্মের কথা এখন আমি 1 ঘন্টা বলতে পারুম, কিন্তু বইলা লাভ নাই, এগুলো সবাই জানেন। কিন্তু তারই তো রাষ্ট্রপতি এই ছপ্পু সাহেব, ওনাকে রাইখা শেখ হাসিনাকে বাদ দিলাম, তাহলে কি দাঁড়াইলো? মানুষের মনের মধ্যে একটা বিরাট বড় প্রশ্ন না, এর পিছনে কারণ কি, রহস্য কি? এই রহস্য যতক্ষণ পর্যন্ত মানুষ জানতে না পারবে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিবে, প্রশ্ন কইলেই যাবে। হ্যাঁ, আমি এই যে এখন প্রশ্ন করতে পারি, কারণ কি ভাই বলেন, খুইলা বলেন। আপনাদের মধ্যে কি একজনও মানুষ নাই যে রাষ্ট্রপতি হইতে পারে? ওনাকেই রাখতে হবে? দেখতেও তো ভালো লাগে না। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে না। দেখেন, এই রাষ্ট্রপতি আবার ভাগ্যবান, কিন্তু কত বড় কপাল আপনি চিন্তা করেন। শেখ হাসিনার রাষ্ট্রপতি, আবার ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি, আজকে আবার তারেক রহমানের রাষ্ট্রপতি, 3টা সরকার পার কইরা দিল। কত বড় ক্ষমতা রাখে, পিছনের খুঁটির জোরটা যে কোথায় এটাই খুঁজে বাই করতে পারতেছি না। আমাদের সাংবাদিকরাও খুঁজে বাই করতে পারতেছে না। রহস্যময় মানুষ, রহস্যময়। কিন্তু আজকে যেভাবে সংসদে দাঁড়ায়া ওনাকে যেসব কথা বললো, বিন্দু মাত্র শ্রদ্ধা জানাইছে? নিশ্চয়ই না, তাই না? তারপরেও দেখেন ওই রাষ্ট্রপতি এখনো আছে, থাকবে, আর কতদিন থাকবে জানি না, তবে আমার মনে হয় মাস 6 তো আরো থাকবে। এর পিছনে একটাই কারণ, যেটা এর আগেও আমি বলছি, এখন আবার রিপিট করি। দেখেন, আগামী যে নির্বাচন হবে 5 বছর পর, আগামীতে যে নির্বাচন হবে সেটা তো হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অর্থাৎ বিএনপি তো তখন আর ক্ষমতায় রইল না, বিএনপিকে সইরে আসতে হবে নির্বাচনের জন্য। কিন্তু বিএনপি সইরে আসলো, বিএনপি রাষ্ট্রপতি থেকে যাবে। কিভাবে থাকবে? এই ছপ্পু সাহেব না, এই ছপ্পু সাহেব দেখা গেল 6 মাস বা 1 বছর পর পদত্যাগ করছে, তখন বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতি আসবে। বিএনপি পদত্যাগ করলো, রাষ্ট্রপতি কিন্তু থেকে যাবে তার মেয়াদ পুরা করার জন্য। আর ওই মেয়াদ পুরা করতে যায় যে তত্ত্বাবধায়ক সরকারটা আসবে, ওই রাষ্ট্রপতির অধীনেই নির্বাচন হবে। মানে বিএনপি রাষ্ট্রপতি থাকবে, ওর অধীনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। এই অঙ্কেতেই এই রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না, 1 বছর পর সরাবে, নতুন রাষ্ট্রপতি দিবে। এটা হলো সোজা অঙ্ক। এর পিছনে আরো অনেক অঙ্ক থাকতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে কোনো প্রেসক্রিপশন থাকতে পারে, যেটা আমাদের মাথায় ঢুকবে না। আমাদের মাথায় না ঢুকলো সাধারণ জনগণের কাছে দেখতে ভালো লাগতেছে না। আপনারা নির্বাচিত হয়ে আসছেন, নতুন সরকার গঠন করছেন, নতুন একজন রাষ্ট্রপতি দেন, তাহলে তো এত কথা হয় না। আজকে যেভাবে সংসদে দাঁড়ায়া ওনার কথা বললো যে ওনাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, উনি তো স্বৈরাচার শাসকের দোসর, উনি তো আমাদের ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করে ওই এস আলমের হাতে দিছিল। তারপর আর কি কি কথা বললো এটা তো আপনারা শুনছেন। এরকম ভাই শত শত অভিযোগ ওনার বিরুদ্ধে, তারপরে ওনাকে রাখতে হবে। এতে কি বার্তা যাচ্ছে আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, বিএনপি যারা করেন ভাই, আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হচ্ছে? বলেন, আপনারাই বলেন, এটা কি ঠিক?
নিশ্চয়ই ঠিক না। আজকে কিন্তু সংসদের হিরো ছিল নাহিদ ইসলাম, অনেক রকম প্রশ্ন সামনে নিয়ে আসছে। সাংবাদিকরা এই যে মাইর খাইছে থানার ভিতরে, ওই মামলাটা কেন নেওয়া হচ্ছে না, সাংবাদিকরা কেন বিচার পাচ্ছে না, এই প্রশ্ন উনি করছে। তারপর কাগজে লেখা নিয়ে আসছে গত 2 মাসে 31 জন খুন হয়েছে, 31 জন, 14টা ধর্ষণ মামলা হয়েছে, 184টার মতো হামলা হয়েছে, আরো অনেক কাহিনী সামনে তুলে ধরছে। কিন্তু কে জবাব দিবে? কেউ জবাব দিবার নাই। সবাই ভাই খালি শুইনা যায় আর হাততালি দেয়, থাপড়ায়, টেবিল থাপড়ায়। এই সংসদ যে এরকম আগে বুঝি নাই। অতীতের সংসদের দিকে এতটা মনোযোগ তো দেই নাই, দেওয়া দরকারও ছিল না, কারণ ওই টাইমে এইসব নিয়ে কথা বলতে গেলে তো ভাই গায়েব হয়ে যেতাম। এখন ওই গায়েব হওয়ার ভয়টা নাই। এই সরকার এখনো ওই পথে যায় নাই, গত সরকার যে পথে ছিল ওই পথে যায় নাই। তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ইউটিউবারদের নিয়ে কথা বলছে। হ্যাঁ, দেশি এবং বিদেশি ইউটিউবার। বিদেশ বলতে তো বুঝছেন কাদেরকে ইঙ্গিত করছে। বলছে বহুত বেশি স্বাধীনতা ভোগ করতেছে ইউটিউবাররা। ভাই এটা কথা সত্যি ভাই, আমরা অনেক স্বাধীনতা ভোগ করতেছি, কিন্তু আপনি কেন এই কথা বললেন? মুখ কি বন্ধ করে দিবেন? অতীতে যা হয়েছে তাই কি আবার করবেন? নিশ্চয়ই না, ওরকম পথে যায়েন না। কথা বলার সুযোগ সুবিধা দেন আমাদেরকে, আমরা কথা বলি, শুনেন না, অসুবিধা কি? সবাই প্রশংসা করতে হবে কেন? প্রশংসা করার জন্য তো লোক আছেই, সংসদেই আছে। এই যে আন্দালিব পার্থ প্রচুর প্রশংসা করে আপনাদের। আবার দেখলাম ওই যে ভিপি নূর, উনি তো আবার উপমা দিতে গিয়া একটা সূরা বলছে, ওইটার আবার তর্জমা করছে। উনার যে সূরাটার বলার স্টাইলটা ভাই, হ্যাঁ এটা ভাই দারুণ ছিল। যাই হোক, এটা নিয়ে আমি বেশি সমালোচনা করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, প্রশংসা করার লোকের অভাব নাই আপনাদের ভিতরে, অনেকেই প্রশংসা করবে। আমরা 2-4 জন প্রশংসা না করলে কি যায় আসে? একটু সমালোচনা করলে বহুত বড় ক্ষতি হয়ে যাবে না? আপনারা অন্তত ওই পথে যায়েন না শেখ হাসিনা যে পথে গেছে। কথা বলার অধিকার কায়রা নিছিল, কিন্তু সেটা কায়রা নিয়েন না। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু ভালো মুডে ছিল, অনেক হাসাইছে, উর্দুতে আবার শায়েরি বলছে, মজা করছে, প্রচুর মজা করছে। আজকে সালাউদ্দিন সাহেবের কথাবার্তা শুনে মনে হইলো আর কোনো টেনশন নাই, কোনো টেনশন কাজ করতেছে না। ওই যে জুলাই নিয়ে যে একটা টেনশন ছিল না, আন্দোলন হবে আন্দোলন হবে, ওই টেনশনটা কাইটা গেছে। কাইটা যাওয়ার পিছনে কারণ কি জানেন? এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, মানুষ গরু ছাগল কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এখন কোনো আন্দোলন হবে না। এটা সালাউদ্দিন সাহেব অঙ্ক কইরা বুঝা ফেলাইছে, যার জন্য কোনো টেনশন কাজ করতেছিল না, হাসি খুশি ছিল। যা কিছু হবে ঈদের পর, ওই যে আবার ঈদের পর বিএনপির আন্দোলনের কথা হইলেই বলতো না ঈদের পর ঈদের পর। এখনো বিরোধী দলের ওই একই অবস্থা, ঈদের পরে আন্দোলন। কি আন্দোলন করবে? আন্দোলনের ইস্যু তো একটাই, জুলাই। জুলাই নিয়ে আন্দোলন হইতেই হবে, জুলাইয়ের অধিকারটা তো আদায় করতেই হবে, সেটা ঈদের পরে, ওই ঈদের পরে। যাই হোক, আপাতত ভাই টেনশন ফ্রি কাটাইতে চাই। সামনে কোরবানি ঈদ আসতেছে, দেখি কেমন ঈদ কাটাইতে পারি। গত ঈদে কিন্তু মানুষ ভালোভাবে ঈদ করতে পারে নাই, যাওয়া আসার ব্যবস্থাটা খুবই খারাপ ছিল, আপনারা দেখছেন। নিশ্চয়ই সরকার সেটা মাথায় রেখা আগামী ঈদটা সুন্দরভাবে পার করবে। ঈদের পরে যায়া জুলাই নিয়ে হয়তো আমরা আবার কথা বলবো, ঈদের আগে আর কোনো কথা হবে না। বর্তমানে আবার ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে, দেখেন না, ঝড় তুফান বৃষ্টি। আর হ্যাঁ, চিটাগাংয়ের অবস্থা দেখছেন কি খারাপ অবস্থা, এই পর্যন্ত পানি। কিন্তু একজন নেতাকে দেখলাম, উনি বলতেছে কোথায় পানি কোথায় পানি, উনি পানি খুঁজে পায় না। মানে পানি কেন দাঁড়ায় রইলো না? উনার তো যাইতে 2 দিন লেট হয়েছে, পানি তো নাইমা গেছে। পানি নাইমা যাওয়ার পর উনি যায় বলতেছে কোথায় পানি কোথায় পানি। তারপর আবার বলছে, দেখেন এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।